নিরপেক্ষ থাকতে আল্লাহকে সাক্ষী রেখে শপথ করলেন ইসি কর্মকর্তারা। জানাবো সেই রাতে শেখ হাসিনাকে কি পরামর্শ দিয়েছিল গ্যাং অফ ফোর। নির্বাচনে জামাত প্রার্থীদের বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে বলছে জামাতে ইসলামী। এবং সর্বশেষ জানাবো থালাপতি বিজয়ের জনসভায় পদতলনে নিহত অন্তত ৩১। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিরপেক্ষ থাকতে আল্লাহকে সাক্ষী রেখে শপথ করলেন ইসি কর্মকর্তারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার শপথ করালেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তার আহ্বানে কর্মকর্তারা হাত তুলে শপথ করেন। সিএসি বলেন, বিশেষ পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে, তাই বিশেষ ব্যবস্থাপনায় কাজ করতে হবে। আমাদের শপথ রক্ষা হবে আপনাদের ভূমিকার উপর। সিএসি বলেন, আমি পরিবারের প্রধানের জায়গায় থেকে দায়িত্ববোধ নিয়ে কাজ করি। বাংলাদেশের মতো জায়গায় কাজ করা খুব কঠিন। আমরা অনেক দেখা অদেখা বহু চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। অনেকগুলো দেখা যায়, অনেকগুলো দেখা যায় না। আমি পজিটিভ মানুষ, গ্লাসে আমি সব সময় অর্ধেক ভরা পানি দেখি। তিনি বলেন, আমাদের উপর আস্থা আছে বলেই প্রধান উপদেষ্টা বারবার বলেছেন ঐতিহাসিক নির্বাচন করব। আমরা অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে আইন মেনে কাজ করব। অন্যায় দিক নির্দেশনা দেব না, বেআইনি নির্দেশনা কারো পক্ষে কাজ করার নির্দেশনা দেব না। সঠিক কাজটি সঠিকভাবে কাজ করার নির্দেশনা দেব। সিএসসি বলেন, আপনারা কারো পক্ষে কাজ করবেন না, কোনো দলের পক্ষে কাজ করবেন না। একটা বিশেষ পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে, বিশেষভাবে বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে কাজ করতে হবে। আমাদের শপথ রক্ষা হবে আপনাদের ভূমিকার উপর। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন। এই সময় নির্বাচন কমিশন সচিব ও অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেই রাতে শেখ হাসিনাকে কি পরামর্শ দিয়েছিল গ্যাং অফ ফোর? জুলাই আন্দোলনে গত বছরের ৪ আগস্ট রাতে শেখ হাসিনাকে কঠোর অবস্থানে যেতে বলেছিলেন গ্যাং অফ ফোর। তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর ফলে শেখ হাসিনার নির্দেশে পরদিন ৫ আগস্ট ঢাকা সহ সারা দেশে শত শত আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগ মুহূর্ত পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় থাকার সব ধরনের অপচেষ্টা করেন। ৪ আগস্ট রাতের বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি সামনে এনে তিনি ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন, যা হওয়ার হবে। তিনি ক্ষমতা ছাড়বেন না। শেখ হাসিনা সেনাবাহিনীকে শক্ত হয়ে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে এমন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এই মামলায় একমাত্র আসামি হাসানুল হক ইনু। তার বিরুদ্ধে ৮টি অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ ৩৯ পৃষ্ঠার। এতে ২০ জনকে সাক্ষী রাখা হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর এই মামলায় ইনুকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ১৪ দলীয় জোটের নেতারা দলগতভাবে সিদ্ধান্ত নেন দেশব্যাপী মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার। ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ছিল হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ আন্দোলন দমনে সর্বাত্মকভাবে কাজ করে। নথিতে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনের সময় ৪ আগস্ট রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয়। সেখানে শেখ হাসিনা আন্দোলনকারীদের দমন করতে গুলি চালালে নির্দেশ দিতে চান। তবে উপস্থিত সামরিক কর্মকর্তারা উপস্থিতির ভয়াবহতা বুঝে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা বলেন, আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। ফরমাল চার্জ থেকে জানা যায়, ১৪ দলীয় জোট প্রধান তৎকালীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলীয় গণভবনের সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। তিনি আন্দোলন দমনে ড্রোন, হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদান করেন। শেখ হাসিনা ও তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির ফোনালাপ থেকে জানা যায়, শেখ হাসিনা আন্দোলন দমনে পুলিশ, বিজিবি মোতায়েন সহ আন্দোলনকারীদের হত্যার নির্দেশনা আগেই দিয়ে রেখেছিলেন।
নির্বাচনে জামাত প্রার্থীদের বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে বলছে জামাত ইসলামী। জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জামাত এদেশের জনগণের সব অধিকার নিশ্চিত করতে চায়। তাই সংসদে নির্বাচনে জামাতের প্রার্থীদের বিজয়ী করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শ্রমিক বান্ধব সংগঠনে পরিণত করতে হবে। এটিএম মাসুম বলেন, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য জামাত 5 দফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। আন্দোলন ও নির্বাচন একসঙ্গে চালাতে হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। পিআর সিস্টেমে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং আওয়ামী ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংস্কার করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় নির্বাচন দিতে হবে। থালাপতি বিজয়ের জনসভায় পদোত্তোলনে নিহত অন্তত 31। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের এক জনসভায় পদোত্তোলনে অন্তত 31 জন নিহত ও আরো বহু মানুষ আহত হয়েছেন। শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতির জনসভায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। দ্য হিন্দু বলছে, তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা ও রাজনৈতিক বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত 31 জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন। কারুর জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিডসন দেবাসির বাথাম বলেছেন, জনসভাস্থলে আহত কয়েক ডজন মানুষকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরো কয়েক ডজনকে আনার প্রক্রিয়া চলছে, যে কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের সমর্থক ছিলেন। তারা অন্তত 6 ঘন্টা ধরে সমাবেশস্থলে বিজয়ের জন্য অপেক্ষা করছিলেন। সমাবেশে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছান বিজয়। পদদোলনে হতাহতের খবর পেয়ে কারুর জেলা সমাবেশস্থলে পৌঁছেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম শুভান্দ্র নিয়ান। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, জেলা সচিব বি স্টেনলিন বালিজিকে কারুর জেলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্টালিন লিখেছেন, কারুর থেকে আসা খবর অত্যন্ত উদ্বেগজনক। আমি পদদলিত হয়ে হাসপাতালে ভর্তি লোকজনের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই বলেছে, সমাবেশস্থলে অতিরিক্ত ভিড়ের কারণে অনেক মানুষ অজ্ঞান হয়ে পড়েন। পরে পরিস্থিতি বেগতিক দেখে বিজয় আকস্মিকভাবে বক্তৃতা দেওয়া শেষ করেন। আহতদের দ্রুত উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। জনসমাগম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এই সময় বিজয় থালাপতির দলের কর্মীরা দুর্ঘটনার আশঙ্কা জানিয়ে শীর্ষ নেতাদের সতর্ক করে দেন। পরে থালাপতি বিজয় আকস্মিকভাবে তার বক্তৃতা শেষ করেন। পরে তার দলের কর্মীরা প্রচারণা বাস থেকে ভিড় লক্ষ্য করে বোতলজাত পানি নিক্ষেপ করেন। অসুস্থ হয়ে পড়া মানুষের সহায়তা পানির বোতল নিক্ষেপ করা হয় বলে দলটির কর্মীরা জানিয়েছেন। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে পৌঁছাতে অ্যাম্বুলেন্সকে ব্যাপক বেগ পেতে হয়েছে। প্রচন্ড ভিড়ের মাঝে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সমাবেশস্থলে অন্তত 30,000 মানুষ জড়ো হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। চেন্নাইয়ের ক্ষমতাসীন রাজনৈতিক দল ডিএমকে বিজয়ের দলের নেতাকর্মীদের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে থালাপতি বিজয়কে গ্রেফতারের দাবি জানিয়েছে দলটি। এর আগে গত 20 সেপ্টেম্বর দলের কর্মী সমর্থকদের জন্য কঠোর নিরাপত্তা আচরণ বিধি জারি করে টিভিকে। এতে বলা হয়েছিল, বিজয় সমর্থকরা যেন তার গাড়ি বা গাড়ি বহর অনুসরণ করে এবং প্রকাশ্যে তাকে বরণের আয়োজন না করেন। পাশাপাশি গর্ভবতী নারী, শিশু, প্রবীণ ব্যক্তি, শারীরিকভাবে অক্ষম এবং অসুস্থদের সমাবেশে না এসে অনলাইন অনুষ্ঠান দেখার পরামর্শ দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।